তো এইভাবে মোমেন্টাম মাইন্ডসেট চ্যানেলে ভিডিও আকারে তোদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন দেবো মাধ্যমিক 2026 সালের ফিজিক্স নিয়ে। আমি আগেও শর্টসে বলেছিলাম যে এরকম একটা ভিডিও আসবে সামনে, তো আর লেট করার টাইম নেই। প্রায় 8 থেকে 9 দিন বাকি পরীক্ষার। তো এই কদিন যারা যারা ফিজিক্সে খুব দুর্বল ছিলিস তারা এই ভিডিওটা দেখে নিস। আর একটা কথা বলবো, দেখ টাইম নষ্ট করিস না। এই টাইমটা হয়তো মনে গিল্টি আসছে, ভয় হচ্ছে, কিন্তু এগুলোকে ওভারকাম কর। নিজের সলিউশন নিজেকেই করতে হবে, কোনো ভিডিও দেখলে মোটিভেশন আসবে না, এটা সত্যি কথা। ওই মোটিভেশন থাকবেও না বেশি দিন। তাই নিজে সেলফ মোটিভেট কর। আর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন যেগুলো বলছি সেইগুলো এই ভিডিওটা দেখে এগুলো মুখস্থ কর, ঠিক আছে? দেখবি তুই যদি আজকে এই ভিডিওর পর আরেকটা ভিডিওতে যাস, এই ভিডিওটা স্কিপ করে আরেকটা ভিডিওতে যাবি, ওই ভিডিও দেখবি না, ওই ভিডিওটা স্কিপ করে আরেকটা ভিডিও দেখবি, প্রতিটা স্যার একটা অ্যানালাইসিস করে কোশ্চেন তোদেরকে বলবি ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে তোর টাইমটা শুধুমাত্র ফোনেই কেটে যাচ্ছে শুধু ইম্পর্টেন্ট ভিডিও দেখতে দেখতে দেখতে, কিন্তু পড়াটা হচ্ছে না। তাই একটা যখন ভিডিও দেখিস তাহলে সেই ভিডিওটা দেখে যেই স্যাররা বলছেন ইম্পর্টেন্ট বা যে সাজেশন তোরা পাচ্ছিস সেটাগুলোকে মুখস্থ করা শুরু কর। এখন কিন্তু ফোনে ভিডিও দেখে মোটিভেট হওয়া কিংবা ফোনে সাজেশন দেখে পড়া টাইম আর নেই। একটা ভিডিও দেখ, আমি তোকে বিশ্বাস করাচ্ছি এইভাবেই, আমার ভিডিওটা দেখে নে, তারপরের দিন কথা হবে মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষার পরে। ফিজিক্স পরীক্ষা দিয়েছে আমার চ্যানেলে একটা কমেন্ট করে দাদা এগুলো আসেনি, তুমি যা বলেছো সব ভুল। যদি এখান থেকে 80 মার্কস না আসে তাহলে আমাকে বলিস, ঠিক আছে? তো চল ফিজিক্যাল সায়েন্স আমরা শুরু করি। প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ নিয়ে ভাবনা। পরিবেশ নিয়ে ভাবনা এই চ্যাপ্টার থেকে 4 থেকে 5 নম্বরের কোশ্চেন এই মাধ্যমিকে আসে। এই 4-5 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা 2 নম্বর, ধরো 4 নম্বর আসে, তাহলে 2 নম্বর থাকে এমসিকিউতে আর একটা থাকবে 2 নম্বরের প্রশ্ন। এবার এমসিকিউ বা এসিকিউ আকারে কী কোশ্চেন আসে সাধারণত দেখা যায় যে বায়ুমণ্ডলে কোন স্তরে কী কী বৈশিষ্ট্য, যেমন শান্তমণ্ডল কাকে বলে, ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, মিথেন হাইড্রেট কী, বায়োফুয়েলে কার্বনের পরিমাণ কতটা, বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত % থাকে, এই সমস্ত শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? মেরু যদি কোন স্তরে দেখা যায়, ঠিক আছে? সবাইকে একটা কথাই বলবো শুরুর আগে, যে সবাই একটা খাতা নিয়ে বস, আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু লিখে নে, চটজলদি ছোটো ছোটো পয়েন্ট বানিয়ে লিখে নে, তাহলে তোর মনে থাকবে যে এই পয়েন্টগুলো ভালো করে আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট কী বললাম, প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারের কাছে ফার্স্ট কিছু এমসিকিউ আসে, যেগুলো কিছুর উপরে আসে প্রত্যেকটা বায়ুমণ্ডলের যে 5টা স্তর আছে ওই 5টা স্তরের বিশেষ করে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নিস। প্রতিটা বইতে 5টা স্তরের বৈশিষ্ট্য ভালো করে দেওয়া আছে, ওইগুলো দেখে নিস। যেমন মেরু জ্যোতি কোথায় দেখা যায়, বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়, ওজন চিত্র বা ওজন স্তর কোথায় দেখা যায়, এইগুলো হচ্ছে শর্ট প্রশ্নের মধ্যে এইগুলোই আসে। আর এই নাম্বারটা তোলা খুব ইজি, আমরা জানি যে কীরকম কোশ্চেন আসে। তারপরে 2 মার্কসের যেগুলো পড়বি, 2 মার্কসের 5টা কোশ্চেন বলছি দেখ। ওজন স্তর সৃষ্টির কারণ, ওজন স্তর ধ্বংসের কারণ। এবার ওজন স্তর ধ্বংসের কারণ পড়লে ওজন ছিদ্র হয়ে যাচ্ছে, তারপরে তুই মেথনোজেনিক ব্যাকটেরিয়ার কাজ পড়লি, তারপর তুই পড়লি গ্রিন হাউস এফেক্ট কী পড়লি, ঠিক আছে? এই কটা জিনিস যদি পড়িস তাহলে আশা করি ফার্স্ট চ্যাপ্টারের আর কিছু লাগবে না। এবার মিথেন হাইড্রেট কি শর্ট প্রশ্ন আকারেও পড়ি, বড় প্রশ্ন আকারেও পড়ি, কারণ ওর রাসায়নিক সংকেতটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্থিতিশীল উন্নয়ন কী এবং এর কাজ কী ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোরা একটু ভালো করে দেখে নিস। ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে এইগুলোই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোরা ভালো করে যেটা পড়বি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর উদ্দেশ্য কী। 2 নম্বর পড়বি ওজন স্তর সৃষ্টির কারণ এবং ওজন স্তর ধ্বংসের কী করে হয়। এই ওজন স্তর ধ্বংসের মধ্যেই একটা পয়েন্ট হচ্ছে ওজন ছিদ্র, তাহলে ওজন ছিদ্র ওজন স্তর ধ্বংসের কারণ দিয়ে পড়লে হয়ে গেল। 4 যে কোশ্চেনটা পড়বি সেটা পড়বি মেথনোজেনিক ব্যাকটেরিয়ার কাজ কী। 5 নম্বর যে কোশ্চেনটা পড়বি সেটাকে তোরা পড়বি তাপন মূল্য কী, ঠিক আছে? এই 5টা কোশ্চেন ভালো করে তোরা দেখে যাচ্ছে। এই 5টা কোশ্চেন দেখে গেলে 2 নম্বর আশা করি এইখান থেকেই আসবে, ঠিক আছে? এবার সেকেন্ড চ্যাপ্টারে যাই, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ কিন্তু এবছরের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তুই যদি আগের বছর দেখিস, আগের বছর এখান দিয়ে 2টো বড় প্রশ্ন এসেছিল, অ্যাভোগাড্রো প্রকল্প মানে অ্যাভোগাড্রো সূত্রটা লেখো এবং শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন, এই কোশ্চেনটা দিয়েছিল। এবছর প্রথম থেকে যদি আমি বলি, সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার হেডিং পরে এই কোশ্চেনগুলো নিশ্চয়ই লেখা কমপ্লিট সবার, যারা যারা লিখছিস আমার ভিডিওর সাথে সাথে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের মধ্যে প্রথমেই ছিল যে গ্যাসের চাপের মাত্রীয় সংকেত কী। গ্যাসের চাপের মাত্রীয় সংকেতটা খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, পরীক্ষা দেবে চাপের মাত্রীয় সংকেতটি এর মধ্যে কোনটি, এমসিকিউ আকার দিয়ে দিল, এটা ইম্পর্ট্যান্ট এখানে। তারপরে তো হচ্ছিল ফার্স্টই বয়েলের সূত্র, ইম্পর্টেন্ট। বয়েলের সূত্রে পিভি গ্রাফ, পিভি বনাম পি গ্রাফ বা পিভি বনাম ভি গ্রাফ খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করিস, তোরা যখন পিভি গ্রাফ করিস তখন দেখবি পিভিটা কোনো সময় হতে পারে ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে আর ভিটা বড় সময় এক্স অক্ষ বরাবর দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হয়। কিন্তু যদি পিভিটাকে এক্স অক্ষ বরাবর দেয় আর
পিটাকে যদি ওয়াই অক্ষ বরাবর দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রাফটা ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে কিন্তু গ্রাফ দেখে ভালো করে টিকটা মারিস, কারণ এবছর কিন্তু এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা গ্রাফ আসবে। হতে পারে সেটা বয়েলের সূত্রের উপরে গ্রাফ, আর না হলে সেটা চার্লসের সূত্রের উপরে গ্রাফ। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র আর একটা হচ্ছে পরম শূন্য উষ্ণ থেকে চার্লসের সূত্র প্রকাশ। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট যে পরম শূন্য উষ্ণ থেকে চার্লসের সূত্র প্রকাশ। পরম শূন্য উষ্ণতা কাকে বলে তোরা জানিস? যে উষ্ণতায় প্রতিটা গ্যাসের আয়তন শূন্য হয়েছে তাকে বলে পরম শূন্য উষ্ণতা। এটা খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি যে পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্র প্রকাশ। যাদের কাছে এটা নেই তারা আমাকে একটা টেলিগ্রামের আমি লিঙ্ক দিয়ে দেবো এই ইউটিউবের ডিসক্রিপশানে, তোরা ওইখানে গিয়ে আমাকে একটা হাই লিখিস, আমি তোদেরকে ওই পুরো প্রমাণটা আমি যে করিয়েছিলাম সেটা তোদেরকে দিয়ে দেবো এইখানে। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র আগের বছর দিয়েছে বললাম। এক্ষেত্রে পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে পিভি সমান সমান এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো, মানে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রমাণ করো, প্রতিষ্ঠা করো। এটা ইম্পর্টেন্ট। বা ওই একই প্রশ্ন আসতে পারে চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্রটি লেখো। এক্ষেত্রে পিভি সমান সমান যে এনআরটি আসে সমীকরণটা, এক্ষেত্রে যে আর মানে যেটা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান, সেই আর এর মাত্রা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর এর মাত্রাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আর এসআই হোক সিরিজ হোক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর একটা জিনিস মনে রাখবি, আমরা যখন পিভি সমান এনআরটি সমীকরণটা ইউজ করি সেক্ষেত্রে আমরা আরের তিনটে মান জানতে হয়, একটা এসআইতে মান জানতে, একটা সিজিএস, আর একটা এটিএমে থাকলে চাপ। তাহলে এই তিনটে মান আরের ক্ষেত্রে মনে রাখবি। ঠিক আছে, আগেই বলছি ভিডিওটা বেশি বড় করবো না, সে কারণে সব কিছু ডেসক্রাইব করা সম্ভব নয় ভিডিওতে, সেই কারণে আমি আরের মানগুলো বলছি না। ঠিক আছে, তার পরবর্তীকার যেটা পড়বি তোরা সেটা হচ্ছে কখন একটা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস থেকে বিচ্যুতি ঘটবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে পড়বি। তারপরে যেটা পড়বি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। তাহলে আমি সেকেন্ড চ্যাপ্টারে কী কী কোশ্চেন বললাম, আমি যদি সেকেন্ড চ্যাপ্টারে কী কী কোশ্চেন সেগুলো একবার তো রিপিট করছি। প্রথমে পড়বি গেলুসাকটাও ইম্পর্টেন্ট, বলতে ভুলে গেছিলাম, গেলুসাকটাও ইম্পর্টেন্ট। চার্লস বয়েলস আর গেলুসাক এই তিনজনের সূত্র ভালো করে পড়বি। সেকেন্ড যেটা পড়বি সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণ থেকে চার্লসের সূত্র প্রকাশ, এটা ভালো করে শিখবি। কিছু কিছু শর্ট প্রশ্ন আছে ভালো করে ঘুরিয়ে দেয়, যেমন ফারেনহাইট স্কেলে -273 ডিগ্রির মান কত। ঠিক আছে, বা বলতে পারে 1/273কে কী বলা হয়। হ্যাঁ, যেমন আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 1/273, 1/এটা 1/, সেটা দিয়ে রাখলো। তাহলে এখানে ভালো করে বুঝে শুনে একটু করিস। অনেক জিনিস আছে যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু সেগুলো খুব ইম্পর্ট্যান্ট হয় কিন্তু। ঠিক আছে, সেকেন্ড যে সূত্রটা পড়বি, থার্ড যে জিনিসটা পড়বি সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিষ্ঠা, মানে পিভি সমান সমান এনআরটি যে ইকুয়েশনটা, এটা ভালো করে প্রমাণটা শিখবি। কারণ এক্ষেত্রে কিন্তু আর এর মাত্রাটা এবছর দিতে পারে, বারবার করে বলছি আর এর মাত্রা এমসিকিউ আকারে দেবে। এবং চার্লস বয়েলসের যে গ্রাফগুলো ছিল সেই গ্রাফগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবি এবং দেখে যাবি যে কোনটা কোন অ্যাক্সিস বরাবর রয়েছে। হতে পারে মাধ্যমিকে পিভিটাকে এক্স অক্ষ বরাবর দিয়ে দিল, পিটাকে ওয়াই অক্ষ বরাবর দিয়ে দিল, তাই এক্স ওয়াই অক্ষটাকে চেঞ্জ করে দিতে পারে, যেটা বইতে ছিল সেটা মাধ্যমিক পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে। এটা একটু খেয়াল করে আসিস। ফোর্থ যে জিনিসটা পড়বি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। ফিফথ যে জিনিসটা পড়বি গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব, বইতে রয়েছে, এইটা ভালো করে পড়বি। 6 যেটা পড়বি চার্লস এবং বয়েলের সূত্রে ভর স্থির থাকে কেন, চার্লস এবং বয়েলের সূত্রে ভর স্থির থাকে কেন, এইটা পড়বি। এবার যারা অঙ্ক প্র্যাকটিস করি তাদের জন্য বলছি পিভি সমান সমান এনআরটি দিয়ে যে সমীকরণটা ছিল ওটা কিন্তু আগের বছর এসেছিল। তাহলে এবছরের জন্য ইম্পর্টেন্ট কি, এবছর পিভি সমান সমান এনআরটি দিয়ে দিল অঙ্কটা, কিন্তু আমরা জানি মোল সমান সমান গ্যাসের ভর বাই আণবিক ভর হয়। এবছর হয়তো পিভি সমান সমান গ্যাসের ভর বাই আণবিক ভর, মানে W/M সমান RT, মানে পিভি সমান সমান W/M RT। এই পুরোটা দিয়ে একটা আমাদের অঙ্ক সলভ করতে হলো, তাই এরকম একটা অঙ্ক সলভ করে যাস। তারপরে চার্লসের সূত্রটা অঙ্ক প্র্যাকটিস করে যাস, আর বয়েলের সূত্রটা অঙ্ক প্র্যাকটিস করে যাস। সব থেকে যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনভার্সন। মনে রাখবি 46 সেমি পারস্তম্ভ মানে 1 ATM প্রেশার, 76 সেন্টিমিটার Hg চাপ মানে হচ্ছে 1 ATM প্রেশার। কী বললাম বুঝতে পেরেছিস? আর যদি কোথাও দেখা যায় 750 mmHg যদি মিলিমিটার থাকে, সেটাকে ওকে এটিএমে কনভার্ট করতে গেলে 760 দিয়ে ভাগ করতে হয়। এই কনভার্সনগুলো একবার দেখে যাস, মাধ্যমিকে কিন্তু অঙ্ক বুঝে যাবি যে কীভাবে কোন প্রসেসে কোন সূত্র দিয়ে হয়ে যাবে, কিন্তু দেখবি তোর ইউনিট চেঞ্জ করতে প্রবলেম হবে। তাই ইউনিট কনভার্সনটা ভালো করে বুঝে নিবি। আমি আরেকবার বলছি, 46 সেমি পারস্তম্ভের চাপ মানে 1 ATM, মানে 76
সেমি এইচজি চাপ মানে হচ্ছে 1 ATM প্রেশার। আবার 760 mmHg, এটা mmHg আছে, এসআইতে রয়েছে, এটাকে এটিএমে কনভার্ট করতে গেলে এটাকে তুই 760 দিয়ে ভাগ করে দিবি, তাহলে এটা কিন্তু 1 ATM হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস কি বলেছি? তাহলে mmHg থেকে এটিএমে গেলে 760 দিয়ে ভাগ, আর তোকে যদি কোনো সেন্টিমিটার দিয়ে দেয়, এত সেন্টিমিটার এইচজি থেকে তোকে যদি এটিএমে যেতে হয়, তাহলে তুই শুধু সেই ক্ষেত্রে 76 দিয়ে ভাগ করবি। কি বললাম বুঝতে পেরেছিস? তার মানে এসআই থেকে সিজিএসে যেতে গেলে তোকে শুধুমাত্র কী করতে হবে, 760 দিয়ে ভাগ করতে হবে, আর সিজিএস থেকে তোকে এটিএমে যেতে গেলে তোকে কী করতে হবে, 76 দিয়ে ভাগ করতে হবে। কনভার্সন খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই অঙ্ক আসবে। বুঝতে পেরেছিস কী বললাম সেকেন্ড চ্যাপ্টারে? থার্ড চ্যাপ্টারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে মোল সমান সমান গ্যাসের ভর বাই আণবিক ভর সমান সমান গ্যাসের আয়তন বাই 22.4 লিটার সমান সমান গ্যাসের অণু সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23 অণু। খুব ইম্পর্ট্যান্ট এই সূত্রটা। এই সূত্র থেকে একটা অঙ্ক কনফার্ম থাকবে। প্রশ্নে বলে দেবে গ্যাসের ভর এত, গ্যাসের মোল কত, গ্যাসের আয়তন এত, মোল কত, গ্যাসের আয়তন এত, গ্যাসের ভর কত, গ্যাসে এতগুলো অনুসংখ্যা থাকলে তার মোল সংখ্যা কত হবে। এরকম একটা প্রশ্ন মাধ্যমিকে প্রতি বছর আসে। তা এই সূত্রটা ভালো করে দেখেছিস, আমি একবার সূত্রটা বলছি, খাতায় ভালো করে লিখে নে। মোল সংখ্যা সমান সমান উপরে গ্যাসের ভর বাই আণবিক ভর সমান সমান উপরে গ্যাসের আয়তন বাই 22.4 লিটার সমান সমান গ্যাসের অণুর সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, বুঝতে পেরেছিস এই সূত্রটা? আরেকটা যেটা সূত্র সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভর বাই 2। এটা প্রমাণ আসতে পারে এবছর, এটা প্রমাণ আসতে পারে 2 নম্বরের। ভালো করে এই চ্যাপ্টারটা খেটে যাস। কি বললাম বুঝতে পেরেছিস? এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই প্রমাণটাও ভালো করে দেখে যাস। আর তারপর কী থাকে রাসায়নিক গণনা থেকে একটা অঙ্ক থাকে, যেটা করতে হবে 3 মার্কসের অঙ্ক থাকে, দুটো অঙ্ক থাকে। তোদের যেটা কাজ সেটা হচ্ছে, দেখ তোর অনেকেই জানি যে এই অঙ্কগুলো সলভ করা ইজি, ঐকিক নিয়মের অঙ্কের মতো, শুধু পারমাণবিক ভর বের করা কাজ, আরেকজনের পারমাণবিক ভর বের করা কাজ। এবার যেটা দেওয়া থাকবে সেখান থেকে কতটা পাওয়া যাবে সেটা বের করতে হবে। ঐকিক নিয়মের অঙ্ক তোরা করতে পারিস, কিন্তু প্রবলেমটা কোথায় হয় যে ব্যালেন্সিং, ইকুয়েশন তো লিখে ফেললাম কিন্তু ব্যালেন্স করতে পারছি না, বা ইকুয়েশনটা অনেক সময় বুঝতে পারি না। তাহলে সেক্ষেত্রে যাদের এখন এই সমস্যা, তারা একটা কাজ কর, তারা বইতে যেই, যার কাছে যে বই আছে, সাধারণত যা বই আছে সেই বইতে যা ইকুয়েশনগুলো রয়েছে, শুধু বইয়ের ইকুয়েশনগুলো, সেইগুলোই ভালো করে দেখে যা। আর যদি তাও না মনে হয়, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা বলবি যে কী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কী ইকুয়েশন ইম্পর্টেন্ট, আমি সেইগুলো তোকে দিয়ে দেবো। ঠিক কী বললাম বুঝতে পেরেছিস? আমার টেলিগ্রাম চ্যানেলে হাই পাঠালেই আমি সব দিয়ে দেবো সেক্ষেত্রে। বুঝতে পেরেছিস আমার কথাটা? নেক্সট যেটা, সেটা হচ্ছে পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তাপ। ঠিক আছে, আমি এই যে ফার্স্ট ভিডিওটা আপলোড করব সেখানে তাপ পর্যন্তই থাকবে। ঠিক আছে, তাহলে তাপের মধ্যে কী ইম্পর্টেন্ট? তাপের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, আলফা সমান সমান β/2 γ/3। এটা লিখতে দেবে না, এটা আগের বছর চলে এসেছিলো, যেদের মধ্যে সম্পর্ক কী। এবছর কী দিল, ধর একটা শর্ট প্রশ্ন দিল যে আয়তন প্রসারণ গুণাঙ্ক 3। ঠিক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক 3, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত? এবার এই আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে যে গামা, সবাই এটা ভুলে যাবে, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে যে বিটা, এটা কিন্তু সবাই জানবে না, কারণ ওদের এটা মুখস্থ আছে যে আলফা সমান সমান β/2 γ/3, কিন্তু ওটা যেখানে অ্যাপ্লাই করতে হবে এটা মনে থাকবে না। তাই এই জিনিসগুলো ভালো করে খেয়াল রেখে যাস, কারণ এখান থেকে একটা এমসিকিউ দিলেও দিতে পারে। ঠিক আছে, এরপরে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালাটা, ওটা ভালো করে প্র্যাকটিস করবি। প্র্যাকটিস করার পরে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, ওখান দিয়ে তুই যদি ইকুয়েশন ড্রাইভ করতে পারিস নিজে, তাহলে ওখান থেকে নিজে সংজ্ঞাটাও বানাতে পারবি। আর সংজ্ঞা বানাতে পারলে তোর পুরো আর অতটা খাটতে হবে না তাপ পরিবাহিতাঙ্কের পেছনে। সেখানে যে ধ্রুবকটা আসে, তাপ পরিবাহিতাঙ্কের যে ধ্রুবকটা আসে, ওই ধ্রুবকের মাত্রা বের করে রাখবি। কী বললাম বুঝতে পেরেছিস? মানে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা খুব ইম্পর্টেন্ট, তাই বলছি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রাটা সবাই বের করে রাখবি, মানে মনে রাখবি। ওই সময় ড্রাইভ করে বের করতে যাবি না, ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, তাই সবাইকে একটা কথাই বলবো, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোকে প্রেশারও হ্যান্ডেল করতে হবে সেই টাইমে। তাই তোকে আমি বলবো যে তাপ পরিবাহিতাঙ্ক, চাপ, তারপরে তোর সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা, এইগুলো তোরা কী করবি, আগের থেকে মাত্রাগুলো পুরো মুখস্থ করে যাবি। আমরা জানি যে তোরা হয়তো ডিরাইভ করে দেখাতে পারতিস, হ্যাঁ, এবার যদি ডিরাইভ করে দেখাতে বলে 2 মার্কসের দেয়, তো তোকে ডিরাইভ করে দেখাতে হবে। কিন্তু যদি না বলে, তাহলে সেক্ষেত্রে কোনো দেখানোর দরকার নেই। বুঝতে পেরেছিস আমার কথা? এইবার দেখ এই চ্যাপ্টারে আর কী ইম্পর্ট্যান্ট আছে, যে তাপ পরিবাহিতা কী বিষয়ের উপর নির্ভর করে, তারপরে তাপীয় রোধ কী, তাপীয় রোধের রাশিমালা। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কী।
তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কী বললাম বুঝতে পেরেছিস? তাহলে আবারও বলছি, এই চ্যাপ্টার থেকে তাহলে কী কী পড়বি? এই চ্যাপ্টার থেকে পড়বি তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কী বললাম বুঝতে পেরেছিস? সেকেন্ড যে প্রশ্নটা পড়বি এই চ্যাপ্টার, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা এবং তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, বুঝতে পেরেছিস কথাটা? আর কি পড়বি? প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? মানে জলের যে দু রকমের প্রসারণ দেখা যায়, প্রকৃত আর আপাত, সেগুলো কী সেগুলো একবার ভালো করে পড়বি। আশা করি এই যে 4টে চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমি বললাম সেখান থেকে তুই কোশ্চেন পাবি। ঠিক আছে, যারা এই ভিডিও দেখে লিখতে পারিস নি, যাদের জন্য আমি আবার একটা মানে এই কোশ্চেনগুলো তোদেরকে আমি লিখে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তাই বারবার করে বলছি, সবাই অনেস্টলি এই জিনিসগুলো পড়। শুধু ভিডিও দেখলে হলো না, ভিডিও দেখার সাথে সাথে যে স্যারেরা যেটা বলবেন সেগুলোকে অ্যাপ্লাই করাও কাজ। তাই তোরা একটু এই জিনিসগুলো একটু পড়ে নে, কারণ শুধু ভিডিও দেখিস না যে এখন 5 মিনিট আমার ভিডিও, ধর এতক্ষণ যে আমি ভিডিওকে টেনে নিয়ে এসেছি, এর মধ্যে অনেক কিছু চলে গেছে। যারা এখনও পর্যন্ত দেখেছিস, তাদের যে জিনিসটা বুঝতে অসুবিধা এই টপিকগুলোর মধ্যে, তারা যদি আমাকে কমেন্ট করিস, তাহলে অবশ্যই এই টপিকের উপর একটা ছোট্ট হলেও ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যাদের যাদের ভালো লাগবে তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিস। এরপর থেকে হয়তো এরকমভাবে ভিডিও আসবে, একদম সামনে বসে ভিডিও করব ক্যামেরার, তোদেরও বুঝতে সুবিধা হবে। তো চল, এইটুকুনি বলার ছিল। এই 4টে চ্যাপ্টারের পর এটা ফার্স্ট পার্টের ভিডিও, এবং সেকেন্ড পার্ট, থার্ড পার্টের 3টে পার্টে ভিডিও আসবে ভৌতবিজ্ঞান সাজেশনের।